তুই কি কন্টেন্টের জন্য ক্ল্যারিফিকেশান দিলি? নালে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করবে, আমাদের নিয়ে এমন ভিডিও করো না, আর সবাই ভালো ভিডিও করছে, মানে তোর এক্সপেকটেশনটা কি? যে এখন তোকে নিয়ে সবাই ভালো ভালো ভিডিও করবে, এরকম এক্সপেকটেশন করতে পারতিস। এই এক্সপেকটেশন যদি কিনা তুই এই কন্ট্রোভার্সিয়াল জিনিসের মধ্যে না জড়াতিস, যদি কিনা তুই কোনো কমিউনিটি পোস্ট দিয়ে এইসবগুলো লিখতিস, যদি কিনা কিছু জিনিস দেখা যাচ্ছে সেগুলো না দেখা যেত। দেখ, তুই এখন প্রেগনেন্ট, তাই তোকে নিয়ে কেউ সেই লেভেলের কন্ট্রোভার্সি করছে না, এটা বাস্তব। তার কারণ তোর প্রেগনেন্সির সময় কেউ তোকে বিপদে ফেলতে চাইছে না, বা তোর কোনো ওরিড হোক, তুই কোনো টেনশন করিস, সেটা কেউ চাইছে না। তার মানে এই নয় যে তোরা দেখাবি আর তারপরেও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলবে না। তুই টার্গেট করলি স্পেসিফিক্যালি দেবশ্রীদিকে, যে দেবশ্রীদি এখনও মনের মধ্যে রাগ পুষে রেখেছে, আর তাই জন্যই তোদেরকে নিয়ে এরকম ধরনের কন্ট্রোভার্সি করছে। এই কথাটা একেবারেই মিথ্যে, একেবারেই মিথ্যে। সেটা হচ্ছে, হ্যাঁ হয়তো ওনার ক্ষোভ হয়েছে, দুঃখ হয়েছে, যাই হয়েছে হয়েছে কোনো এক সময় যখন বলেছিলিস, কিন্তু সেটার জন্য আজকের এই কন্টেন্ট করেছে একদমই নয়। তোরা কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছিস মার্কেটে, আর সেটা ইচ্ছাকৃত কন্টেন্ট ছুড়ছিস, তাই তোদের নিয়ে ভিডিও করছে, আর ভিডিও করছে তুই ক্ল্যারিফিকেশন দিতে বসছিস। তাও তোদেরকে আমি বহুবার বলেছি তোরা একসঙ্গে দুজন কথা বলবি না, এটা হচ্ছে ব্যাড ম্যানার্স, ঠিক আছে? তুই বলে নে, তারপরে বল তোর বরকে দিয়ে বলতে, বা তোর বর বলে নিক তারপরে তুই বল। কথার পৃষ্ঠে কথা তোরা বলবি, কিন্তু সেখানে না তোরা কথার উপরে কথা বলিস। দুজনেরই এই ব্যাড হ্যাবিটটা আছে। কেন রে? কেন? মানে যখন কনফিডেন্ট তোর নেই যে আমাদের তোর বর বসে কোনো কিছু বলবে, আর সেটাতে তুই মানে কন্টিনিউ সেটা বুঝতে পারবি যে ও বলছে, ওর কথা, ও বক্তব্য দিচ্ছে, ঠিক আছে, সে আগে যা বলার বলে নে যে এইভাবে বলো। তো সে যখন বলছে তখন এসে প্রম্পট করা, তখন এসে কথার মধ্যে কথা বলার মানেটা কি শিখিয়ে দিচ্ছিস। এই জায়গা থেকেই তো সবাই বলছে যে তোর বর রীতিমতো তোর ভ্যা হয়ে গেছে, তুই যেরকমভাবে নাচাস সে নাচে, এই জন্যই তো বলছে। তোরা তো বুঝিয়ে দিচ্ছিস ব্যাপারটা, নালে কেন বলবে লোকে? ওর তো নিজের একটা জায়গা আছে, নিজের একটা পার্সোনালিটি আছে। ও যখন ক্যামেরার সামনে বলছে, আং বাং ছাং যাই বলুক, ও বেশি কথা বলে, লুস্টক করে জানি, কিন্তু যাই বলুক, সে নিজে বলুক, বারবার তুই তাকে শিখিয়ে দিচ্ছিস। তাহলে তুই আয়, তুই এসে বল, যা বলবার। ওকে বসিয়েছিস কেন? ও কি কাঠের পুতুল? ওকে টিকি ধরে নাচাবি আর ও নাচবে, এরকম ব্যাপার? তাহলে তোরা যদি ব্যাপারটা দেখাস আর লোক বললেই জ্বালা। আর তোকে তো বলেছিলাম যে এই মুহূর্তে তোর কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখার দরকার নেই, না তোদের দেখাও চাই কিউরিওসিটি বশত, দেখে আবার সেগুলো দেখে খারাপও লাগার চাই, আবার তোর বক্তব্য দেওয়ারও চাই। মানেটা কি? মানেটা কি? হ্যাঁ, তোদের নিয়ে কন্ট্রোভার্সি সেই তুলনায় হচ্ছেই না, কারণ এখন দেখছিস চারিদিকে কি কন্টেন্ট আছে, তাই তোদের নিয়ে হচ্ছে না। তো সেই জায়গায় স্পেসিফিক্যালি 2-4 জন, আমরা 2-1 জন তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি, হ্যাঁ। তো সেই জায়গায় তুই আবার বলতে বসেছিস, তাহলে তুই কন্ট্রোভার্সিটা রীতিমতো চাইছিস, তার জন্য তুই ক্ল্যারিফিকেশন দিতে বসেছিস, এবং মানে তোর বিশ্বাস হচ্ছে না যে তুই ওখানে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ দেখাচ্ছিস, তাতেই ব্লগাররা খুশি হবে, এই সরি ভিউয়ার্সরা খুশি হবে। তুই চাইছিস ইচ্ছা করে কন্ট্রোভার্সিটা তার মধ্যে দিয়ে আরও বেশি মশলা মাখাই, তাহলে কি হবে, ভিউজটা ডবল হবে। মানে ম্যান্ডির হচ্ছে, তুই তো মানুষ কর না, ইউটিউবে তুই ম্যান্ডির মানুষ কর না, তার জন্য তুই পুরো ওর গতটা ধরেছিস। ও যে গতিপথে চলে তুই সেই গতিপথে চলার চেষ্টা করছিস। তুই ইচ্ছা করে এই কন্ট্রোভার্সিগুলো অ্যারেঞ্জ করছিস। তোর কমিউনিটি পোস্টটা দেওয়ার কি ছিল? মনের ভাব ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ করতে হয়? বাড়ির সঙ্গে যদি কিছু হয়ে থাকে তো মনের ভাব সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হয়? আচ্ছা রে, ভালোই তো। তুই কখনো কেঁদে কেটে রিলস বানাবি, হাউমাউ করে কাঁদবি, সেটাতে মানুষ টেনশানে পড়ে যাবে। তুই কখনো হচ্ছে এরকম ধরনের তোর পারিপার্শ্বিক কী হয়েছে সেগুলো নিয়ে কমিউনিটি পোস্ট দিবি। তুই আবার কি বলছিস, আমি চাইলে ভিডিও করতে পারতাম, থাম্বনেল সেট করে লিখতে পারতাম। তুই কমিউনিটি পোস্টটাই বা কিসের জন্য দিয়েছিস? তোর কমিউনিটি পোস্টে লোকে আহারে উহুরে করবে, সিম্পাতি দেবে, তার জন্য করেছিস? কিসের জন্য কমিউনিটি পোস্ট করেছিস? তোর যদি একান্তই ব্যক্তিগত ব্যাপারগুলো হয়, তোর যদি পারিবারিক কিছু হয়, বা রিলেটিভ জনিত হোক, বা যাই কারণে হোক, সেই জায়গা থেকে হয়, তুই সেগুলো কমিউনিটি পোস্টে দিয়েছিস কেন? যেটা সোশ্যাল মিডিয়ার ব্যাপারই নয়, সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তুই কী প্রমাণ করতে চাইছিস? আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা।
তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে এখানে মারুকে বলতে এসেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে মারুকে, কারণ মারুর চ্যানেল থেকে একটা ওর বরের ক্ল্যারিফিকেশান ভিডিও এসছে, সেখানে কিছু কথা ও বক্তব্য রেখেছে, আর সেইটার বেসিসেই কথা বলতে এসেছি। ও একেবারে ডাইরেক্ট এবার দেবশ্রীদিকেই বলেছে, পরিষ্কার বোঝা গেছে। আগের বারে যখন বলেছিল ইনিয়ে বিনিয়ে বলেছিল, কিন্তু এখন একেবারে ডাইরেক্ট থ্রো করেছে। আর ওদের বক্তব্য, তুমি এরকম ভিডিও করো না। আচ্ছা, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ব্লগার বলতে পারে যে তুমি এরকম ভিডিও করো না? বলতে পারে? এই রাইটসটা কোনো ব্লগারের আছে? নেই তো। তার জন্যে ও কি ভিডিও করবে তাহলে ওর ব্যাপার, কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করবে তার ব্যাপার। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের দোষ গুণ ভালো মন্দ বিচার করে, সেই জন্য তারা এটা ওটা সেটা বলে। কিন্তু একটা ব্লগার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতে পারে এরকম করে ভিডিও করো না, ওরম করে ভিডিও করো না। প্রথম কথা হবে, তুমি কন্ট্রোভার্সিটা দেখছো কেন? তুমি কেন তাকে মানে তোমার লাইফ থেকে, মানে তোমার ওই কন্ট্রোভার্সি চ্যানেলটাকে তোমার লাইফ থেকে সরিয়ে দিচ্ছ না? তুমি কি কারণে দেখছো? এত কিসের কিউরিসিটি? ভালো আছো, বাড়িতে রয়েছো, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছ, লোকজন প্রচুর আছে, একাকিত্ব নেই। আগে নয় একাকিত্ব ছিল তার জন্য, ঠিক আছে? তাহলে তোমার কিসের এত চুলকানি উঠেছে যে তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছো, আবার দেখার পর বক্তব্য রাখছো? বাই দা ওয়ে, আচ্ছা তুই যে এই বেশি কথা বলিস, তোকে বলি না আমি, এমনি বলি না, তুই ফট করে বললি আমি তোমার নাতির বয়সী হব। কেন, কী কারণে বললি? ওনার নাতিকে মোটামুটি আমরা দেখেছি, মানে ওনার চ্যানেলে মাঝে মধ্যে দেখা যায়। ওনার একটা মেয়ে আছে, মেয়ের একটা ছোট্ট নাতি আছে, এই 6-7 বছর কি 8 বছর হবে বয়স হয়তো। তুই কত বয়সী? মানে তুই ওনাকে কি বলতে চাইছিস? তুই যদি 26 বছর বয়সী একটি ছেলে হোস, তাহলে ওনার মেয়ের বয়স কম করে 46 বছর বয়স, তাহলে ওনার আরও বয়সটা ধরে নিলাম আরও 15 বছর, তাহলে ওনার বয়স কত? ওনার বয়স 60-এর ঊর্ধ্বে। তুই এটাই বলবার চেষ্টা করছিস। তুই হট করে বললি কেন যে আমি তোমার নাতির বয়সী হব? তুই এটা বলতেই পারিস আমি তোমার ছেলের বয়সী হব, কি ছেলের থেকেও ছোট হব, মেয়ের থেকে ছোট হবো, এটা বলতে পারতিস। তুই ফট করে বললে আমি নাতির বয়সী হব। মানে তোরা ইচ্ছে করে এইসব কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো দিবি, আর তারপরে লোকে বললে জ্বালা ধরবে। মানে কীরকম মানে তোদের বক্তব্য? তুই নাতির বয়সী হবি ওনার? আর এটা বড় কথা নয় তো। মানে তুই নাতির বয়সী হোস, ছেলের বয়সী হোস, ভাইয়ের বয়সী হোস, সেটা কি ম্যাটার হচ্ছে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোর বয়সটা ওনার কাছে ম্যাটার না, আর ওনার বয়সটাও তোর কাছে ম্যাটার নয়। কিসের জন্য বললি আমি বুঝতে পারলাম না। মানে এটা ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুড়লি একটা। তো যাই হোক, আমি বুঝতে পারলাম না তুই কমিউনিটি পোস্টটা কেন দিয়েছিস মারু? মানে কি কারণে, কি ব্যক্ত করবার জন্য? তোর মন খারাপ, তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস? ওই কমিউনিটি পোস্টটাই তো কন্ট্রোভার্সিয়াল দিয়েছিস তুই কাদের বোঝাতে চাইছিস? তুই মাতৃত্বকালীন একাকিত্বই ভুগেছিস। তুই কী করে এই কথা বলছিস রে? আমরা নিজের চোখে দেখেছি, তুই শ্বশুরবাড়ি গেছিস, শ্বশুর শাশুড়ি তোকে টেক কেয়ার করেছে, তোর জায়ের সঙ্গে তোর মিল দেখেছি, তোর বাচ্চাগুলোর সঙ্গে দেখেছি। তাহলে একেবারে তুই প্রেগনেন্সি পিরিয়ডে তুই আর তোর বরের কথা বলছিস কেন? বাদবাকিদের কথা কেন বলছিস না? কিছুদিন হলেও তো তারা সাপোর্ট করেছে। হ্যাঁ, তুই এটা বলতে পারিস কোনো এক সময় ওনাকে তুই ডেকেছিলিস, কিন্তু উনি তার বড় ছেলের নাতির জন্য তার মন কেমন করেছে কিছু একটা ফটো দেখে সে চলে গেছে। তোর থেকে তাদেরকে প্রায়োরিটি বেশি দিয়েছে। এক্স্যাক্টলি, তাদের সঙ্গে সে থাকে, তার বাচ্চাটা সারাক্ষণ তার কাছে ন্যাংভ্যাং করে। তো তোর থেকে ওদের প্রতি যে তার টান বেশি হবে এটা স্বাভাবিক। এবার রইল বাকি ওনার কর্তব্য পরায়ণটা কিন্তু তোর প্রতি বেশি ফোকাস করা উচিত ছিল, যেটা উনি করেননি। কিন্তু ভালোবাসা তো ওইভাবে ধরে আঁকড়ে রেখে করা যায় না। ওনার কাছে কর্তব্যের থেকে ভালোবাসাটা আগে হয়ে গেছে। উনি নাতিদের প্রতি যে ফিলিংস, নাতিদের প্রতি যে ইমোশন, সেটা কন্ট্রোল করতে পারেনি। আর তার জন্য তোর কাছে এসে তোর মানে সঙ্গটা দেওয়ার থেকে উনি নাতির কাছে গিয়ে নাতির কান্না বন্ধ করাটাতে বেশি প্রায়োরিটি মনে করেছে। এটা তো তোর রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। আমরা হলে আমাদেরও ওই জায়গায় এটা হতো। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝ, তুই ওদের সঙ্গে কিন্তু থাকিস না। সবে একমাত্র 1 বছর তোর বিয়ে হয়েছে, কিন্তু সেই 1 বছরে তুই কদিন শ্বশুরবাড়ি গিয়ে থেকেছিস হাতে গোনা, ঠিক আছে? তো সেই জায়গায় তারা এত বছর ধরে রয়েছে, বাচ্চাটা যতদিন বয়স ততদিন ধরে তার মানে ঠাকুমা নাড়াঘাটা করছে। প্লাস তার ছেলে, মানে তার বড় ছেলে ইমোশনাল সুড়সুড়ি দিয়েছে ফটোটা দিয়ে, উনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ভালোবাসার টানে বেরিয়ে গেছে। এটাতে তোর রাগ হওয়া স্বাভাবিক, অভিমান হওয়া স্বাভাবিক। কিন্তু তার জন্য তুই যদি বলিস আমার মানে একাকিত্ব কেটেছে পুরো জার্নিটাতে, আমি আর আমার বর ছাড়া কেউ ছিল না, মিথ্যা কথা বলছিস।
একেবারে তোর আর তোর বর ছাড়া কেউ ছিল না এরম নয়। আর তোকে তো তারা বারণ করেনি যে তুমি আমাদের বাড়িতে এসে থেকো না, একথা তো তোকে বলেনি। তুই তোর সুবিধার্থে, তোর জিনিসপত্র বেশি, ওই ঘর ছোট বা ওখানে বাথরুম এর জায়গাগুলো অসুবিধা আছে, তুই ঘরের মধ্যে চেয়েছিস, সমস্ত কিছু সেপারেট চেয়েছিস, তুই তোর প্রাইভেসি রক্ষা করার জন্য ভাড়া বাড়ি এসেছিস। ওরা কিন্তু তোকে বলেনি তুমি ভাড়া বাড়ি চলে যাও, ওরা কিন্তু তোকে সাদরে গ্রহণ করেছে। তুই নিজের ইচ্ছাকৃত তুই ভাড়া বাড়ি গেছিস, কারণ তুই ওখানে ফ্রি নোস তোর বক্তব্য অনুযায়ী। ওখানে ছোট ঘর, ওখানে এই মানে শ্বশুরবাড়ি থাকলে যে ব্যাপারটা থাকে সেটা তো মানে ওখানে হবে, সেটা তো আর ভাড়া বাড়িতে হবে না, ভাড়া বাড়িতে অনেক ফ্রি। তাহলে সেই জায়গা থেকে সেই জন্য তুই ভাড়া বাড়িতে গেছিস, ওদের তো ওখানে দোষ কিছু নেই। এবার যদি তুই ওখানে থাকতিস আর তোকে টেক কেয়ার না করতে আলাদা কথা, আমরা দেখেছি রীতিমতো তোকে ওদের পুরো ফ্যামিলি টেক কেয়ার করে, তারপরেও তুই শুধু বলছিস আমি আর আমার বর, পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি আর আমার বর। কোন ক্ষোভ থেকে, কোন রাগ থেকে, কোন অভিমান থেকে তুই কথাগুলো বলছিস? মানে তোর বাড়িতে এসে উনি কেন থাকেননি, তোর তো এই জায়গা থেকে সমস্যা। তাহলে এই কথাটা তো তুই হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছিস, কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিস, তুই যে ক্ষোভ অভিমানটা জমেছে সেটা তো বুঝিয়ে দিচ্ছিস। তাহলে লোক বললে তখন জ্বালা ধরছে কেন? হ্যাঁ, লোক বললে জ্বালা ধরছে কেন? তুই একে বলিসনি, তুই ওকে বলিসনি, তুই কি আমাদেরকে ভাবিস আমরা ঘাসে মুখ দিয়ে চলি? যে যেটা বলবি, যা বলবি, যেরমভাবে বলবি আমরা সেরম বুঝবো? না আমি একে বলিনি, না আমি ওকে বলিনি, না আমার এটা বলিনি, আমার যদি মনে হতো তাহলে আমি থাম্বনেল ভিডিও সেট করে দিতাম। তুই করিসনি কেন? তোকে বারণ করেছিল কে? তোকে বারণ করেছিল কে যে তুই থাম্বনেল সেট করে ভিডিও করে বলতিস কথাটা? করতিস, তোরা তো ব্লগাররা সমস্ত এইসব জিনিসই বেচিস, তাহলে ওটাও করতিস, অসুবিধে কী আছে? তুই এমন একটা ভাব দেখাচ্ছিস না এটা এই নয়, তুই কী বোঝাচ্ছিস আর কেনই বা বোঝাচ্ছিস? কাউকে তুই একদম বোঝানোর চেষ্টা করিস না, সবার যথেষ্ট বোঝ হয়েছে। যদি তোর বর এটা বলতে পারে সে আমাদের ওই নাতির বয়সী, তাহলে তুই এটা তো বুঝিস তোদের থেকে আমরা বয়সে অনেক বড়, অনেক ম্যাচিওর, তাহলে সেই জায়গা থেকে তুই বোঝবার ক্ষমতা তোদের থেকে একটু বেশিই হয়েছে, বাস্তবটা আমরা অনেক বেশি দেখেছি। তাহলে সেই জায়গা থেকে তুই আশা করিস কী করে যে তুই দুদিনের একটা মেয়ে, হ্যাঁ দুদিনের ছুরি একটা, যা বোঝাবি আমরা তাই বুঝবো, এটা ওই নয় ওটা ওই নয়? চালাকি করবি না, চালাকির দ্বারা কখনো কেউ মহৎ কাজ করে উঠতে পারেনি, চালাকি একদম করবি না। যেমন তুই প্রেগনেন্ট, সেই অবস্থায় তোকে যেমনভাবে চলার দরকার তোকে তো সেভাবে চলতে হবে, তুই সেভাবে না চলে উল্টোভাবে চলবার চেষ্টা করছিস। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলছিস তোমরা এই ভিডিও করো না, তুমি এই ভিডিও করো না, এ কি? তুই জানিস যে ওইখানে বললে আবার কন্ট্রোভার্সিটা তুঙ্গে হবে, তুই চাইছিস কন্ট্রোভার্সিটা আর তার জন্য এগুলো করছিস। আর আমি বুঝতে পারি না, পম্পম বলছে তাহলে আমাকে সবসময় ব্লগিং করতে হবে, দেখাতে হবে কোথায় যাচ্ছি, এ করছি সে করছি, হ্যানা ত্যানা। দেখো ভাই একটা কথা বলি, তুমি একটা ব্লগিং চ্যানেল খুলেছো, তোমার মনিটাইজ অন হয়ে গেছে, তুমি সেখান থেকে মানে একটু একটু করে ডলার জমাচ্ছ, একসঙ্গে $100 হলে তুমি সেটা পেয়েও যাবে। তো সেই রকম সময় তুমি যদি ব্লগিং করতে পারছো না মানে তোমার সময়ের অভাব। খুব ভালো কথা বলেছো, আমিও মানি সময়ের অভাব বলেই ব্লগিং করতে পারছো না, তোমার সেইভাবে হচ্ছে তোমার ব্লগিং করা হচ্ছে না। কিন্তু তুমি যখন তোমার বাপের বাড়ি যাচ্ছ বা ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলাধুলা করছো, ছোট্ট একটা 2 মিনিট 3 মিনিটের ক্লিপ যদি তুলে তুমি মারুর ভিডিওতে পাঠিয়ে দাও, তাহলেও কিন্তু অনেক কিছু প্রমাণ হয়ে যায়, তাই না? অনেক কিছু প্রমাণ হয়ে যায়। এবার তুমি বলবে সবকে আমি প্রমাণ দিয়ে দিয়ে চলবো না, একদমই না। তুমি সব কেন প্রমাণ দিয়ে দিয়ে চলবে? কিন্তু তুমি বক্তব্য রাখছো যে আমি রোজই যাচ্ছি, রোজই আসছি, রোজই আজকেরও দুপুরবেলা খেয়ে এসেছি, কিন্তু আমি ভিডিও করতে পারছি না, তার কারণ আমি ব্লগিং চ্যানেলটা কন্টিনিউ করছি না। আমি জানি তো, কিন্তু এরকম তো হয়েছে যে তুমি একটুখানি ক্লিপ নিয়েছো, তো তোমার বউ একটু ক্লিপ নিয়েছে, সেগুলো মার্চ করে তুমি একটা ভিডিও করেছো। তাহলে যখন তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ সেই সময় বাচ্চাগুলোর সঙ্গে খেলাধুলা করছো কি মায়ের সঙ্গে বক্তব্য রাখছো, মজা করছো, হাসি করছো, সেই ছোট্ট একটা ক্লিপ 2 মিনিটের সহি, সেটা যদি মানুষকে পাঠিয়ে দাও আর সেটা দিয়ে যদি ও ভিডিওটা ক্লিপ করে, তাহলেও মানে ভিডিওটা মার্চ করে, তাহলেও তো জিনিসটা অন্য জায়গায় দাঁড়ায়, তাহলে তো লোকের এত প্রশ্ন আসে না। না, নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি? তাহলে তোমরা যদি না দেখাও, মানুষ তো কিউরিওসিটি দেখাবে যে কি হলো, কেন হলো। আর এটা বাস্তব যে এই যে বলছে না যে মারুর সিঁদুরের ব্যাপারটা, এটা নিয়ে কথা উঠবেই। দেখো আমি একেবারেই সিঁদুর পরি না, অল্প একটুখানি পরি, একেবারেই, কারণ আমাদের বয়স হয়ে গেছে, চুল ফুল এখানে পাতলা হয়ে গেছে, টাক পড়ে গেছে, এখানে চুলকায়, তার জন্য অ্যাভয়েড করি। কিন্তু এটা তো আমরা জানি যে সিঁদুর হচ্ছে আমাদের শৃঙ্গার, ঠিক আছে? আমরা যারা বিবাহিত হিন্দু মহিলা আছি তাদের শৃঙ্গার হচ্ছে সিঁদুর, তাই তো?
তো সেখানে আমরা দেখেছি মারু সেই লেভেলের আলতা, সেই লেভেলের সিঁদুর, একেবারে মাথা ভর্তি করে সিঁদুর পরে সেই রকম একটা প্রেজেন্টেশন লুক নিয়ে আসতো। তাহলে স্বাভাবিক সে হঠাৎ করে যখন বাপের বাড়ি গেল, তার আগে থাকতেই তার সিঁদুর পরার ভাগটা কমে গেল, লোকে বলবে না? এইবার লাইভ করে সে সিঁদুরের এটা দেখাচ্ছে যে হ্যাঁ আমি সিঁদুর পড়েছি, সিঁদুর পড়েছি। ভাই, তোমাকে যেরকমভাবে দেখতে অভ্যস্ত, সবাই তো এই জিনিসটাকেই ভালোবেসে নিয়েছিল যে ভাই একটা অন্য সম্প্রদায়ের মহিলা আমাদের হিন্দু সমাজে, মানে হিন্দু সম্প্রদায় এসে বিয়ে করে একেবারে হিন্দু রীতিনীতি সেগুলো পালন করছে। এটা নিয়ে সবাই খুব খুশি ছিল, কারণ একটার পর একটা পুজোর অনুষ্ঠান হ্যানা ত্যানা অমুক তমুক করছিল। যদিও সেগুলো সব কন্টেন্ট ছিল, ভালোবাসা বা ভক্তি থেকে সে করেছে এটা আমি মানি না, সবটাই কন্টেন্ট ছিল, কন্টেন্টের জন্যও করেছিল। মানে আমাদের হিন্দু সম্প্রদায় মানুষদের মেন্টালি ও আর কি এইগুলোকে পুশ করেছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সেগুলো দেখিয়েছে। তারপর শাখা সিঁদুর পরে, চওড়া করে সিঁদুর পরে, তারপরে হচ্ছে তোমার শাড়ি টুড়ি পরে সেগুলো দেখিয়েছে। এখন যদি হট করে যখন ও বাপের বাড়ি গেছে, এবং বাপের বাড়ি যেহেতু ভিন্ন সম্প্রদায় আর সেখানে গিয়ে সিঁদুরটা প্রায় পড়ছেই না, তাহলে লোক সেটা নিয়ে প্রশ্ন তুলবে না যে কি এমন হলো, প্রথম থেকে সিঁদুর পড়ে না, মানে সেই অর্থে পড়ে না। অনেকে আছে তারা রেজিস্ট্রি ম্যারেজ করার পর সিঁদুর পড়ে না। এবার তোমরা রেজিস্ট্রি ম্যারেজ করার পর সিঁদুর পড়ছিলে না, সিঁদুরটা কখন পড়েছিলে? তোমরা যখন হচ্ছে ওই যে শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করলে, তখন থেকে সিঁদুর দান, সিঁদুর পড়া সেগুলো কন্টেন্ট অবশ্যই, তো সেগুলো করতে শুরু করেছো। তাহলে তারপর মানুষের এক্সপেকটেশন তো থাকবেই যে এইবার থেকে সিঁদুরটা কন্টিনিউ করবে। তো সেই জায়গায় চওড়া চওড়া সিঁদুর, সে হঠাৎ করে মায়ের বাড়ি গেল, সিঁদুর উধাও হয়ে গেল, লোক বলবে না? তাহলে লোকের এটা প্রশ্ন উঠবেই, যে ভাই তাহলে কি ওর বাড়ির লোকেরা এই জিনিসটা মানে চায় না যে ও এরকম করুক? ওর বাড়ির লোকেরা কি চায় যে ও এই ধর্মেই থাকুক? যদিও আমরা জানি দুজনের ধর্ম চেঞ্জ করেনি, এটা আমি শুনেছি, ঠিক আছে? আমি তো জানি না ওদের এখন কি নাম আছে, কি ওরা কিছু করেছে কি না। তো দুজনে যেহেতু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে, তাহলে দুজনের ধর্ম চেঞ্জ করেনি। তাহলে এইবার তোমরা বলতে পারো যদি ধর্ম চেঞ্জ না করে, যা করে, তাহলে ওরা মন্দিরে কেন সিঁদুরদানটা করলো আর কেন সিঁদুর পড়তে থাকলো? সবটাই কন্টেন্ট। ওরা যেভাবে সিঁদুরদান করেছে ওটাও কন্টেন্ট ছিল, এখন যে সিঁদুর পড়ছে ওটাও কন্টেন্ট ছিল। কেন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তো কেউ কারোর ধর্ম চেঞ্জ করে না, তাহলে মারু তো তার ধর্ম চেঞ্জ করেনি, এটা তো বাস্তব। স্পেশাল ম্যারেজ একটা তো ধর্ম চেঞ্জ হয়নি, তাহলে এতদিন যা দেখেছো সেটা লোক দেখানোর জন্যই করেছে, ঠিক আছে? এইবার ওইখানে গিয়ে যেহেতু ওই জায়গায় রয়েছে, তাই জন্য ওই রকমভাবে ও চলছে, ঠিক আছে? ও নিজেকে প্রচুর চালাক মনে করেছে, আর লোককে ভেবেছে ধুর, তাই না? তো যাই হোক, এইবার কি বলছে যে ওর শরীর খারাপ হয়ে গেছিলো। আচ্ছা, ওর যে শরীর খারাপ হয়ে গেছিলো, হসপিটালে ভর্তি হওয়ার মতো ছিল, কিসের জন্য, কার জন্য? কারোর কেউ ওকে মেন্টাল প্রেশার দিয়েছে? না, ওকে কতটা কি খেতে হবে, কতখানি খেতে হবে বুঝেও চলেনি। একই দিনে দুধ পোলাও, তার সঙ্গে লুচি মাংস, তার সঙ্গে কাঁঠাল আম জাম সমস্ত খেয়েছে। তাহলে এই রকম অবস্থায় তার যে শরীর খারাপ হবে এটাই তো স্বাভাবিক। তাহলে তার জন্য কে দায়ী? দায়ী অবশ্যই মারু বা মারুর যারা কাছের লোক আছে, যারা বারণ করেনি তারা দায়ী। তাহলে এই যে সবাই শরীর খারাপ থেকে উঠে এলো, হসপিটালাইজড হয়ে যেত, হ্যানা ত্যানা, এগুলো শুনে কি করবো? সিম্প্যাথি কাট খেলা হচ্ছে। তোমাকে বারবার বলা হয়েছে যে তুমি খাবার খাবে সেগুলো বুঝে সুঝে খাবে। ভালো মন্দ খেতে ইচ্ছা করে সবারই, তাহলে সেটা লিমিটে খেতে হবে, আর যেটা পুষ্টিকর সেটা বেশি করে খেতে হবে বাচ্চার সুস্থতার জন্য। শুনেছো কারোর কথা? হ্যাঁ, আবার কিছু বলবে খাওয়ার খোটা দিচ্ছে না। খাওয়ার খোটা দেওয়া হচ্ছে না, তোমার পয়সায় তুমি খাচ্ছ, তোমার ফ্যামিলির পয়সায় তুমি খাচ্ছ, কিন্তু সেইগুলো যেহেতু দেখাচ্ছ, আর যেহেতু তুমি প্রেগনেন্ট, তাই লোকে এত কথা বলছে যে প্রেগনেন্ট অবস্থায় ভুলভাল খেলে শরীরে এফেক্ট পড়বে, আর তার এফেক্টটা বাচ্চাকে নিতে হবে, তার জন্য বলছে, তারা কনসার্ন, তার জন্য বলছে। সেখানেও সেটা অন্য মানে করা হচ্ছে। আমি বুঝতে পারি না যে এরা কি চাইছে। যাই হোক, শোনো, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আচ্ছা, এইবার যে ঘর জামাই ব্যাপারটা উঠে আসছে না, আমি এটা মানি না যে 7 দিন বউ বাপের বাড়িতে রয়েছে আর তার সঙ্গে তার বড় 7 দিন বাপের বাড়ি আছে মানে ঘর জামাই রয়েছে, এটা আমি একদমই বিশ্বাস করি না, এটা ভুল কথা। কিন্তু ওরা যে ওখানে ঘর ভাড়াটা নিয়েছিল তার কারণটাই এটা ছিল। ওরা যখন গোবরডাঙ্গা থেকে এখানে ভাড়াটা নিল, তার কতগুলো কারণ ছিল। ভিউয়ার্সরা ওকে বলেছিল যে তুমি একা থাকছো, তো তোমরা ওই
মানে ওর বরের দোকানের কাছে একটা বাড়ি ভাড়া নাও, তাহলে যাতায়াতের সুবিধা হবে, তাহলে তোমার বর তোমাকে হেল্প করতে পারবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ওরা, ওইটা একটা কারণ ছিল। আর দ্বিতীয়ত ওরা কোথায় ঘরটা নিয়েছে? ওর বাপের বাড়ির কাছে ঘরটা নিয়েছে, এবং ওর বাপের বাড়ির কাছ থেকেই ওর বরের দোকানের যাতায়াত রাস্তাটা অনেকটা কম, শ্বশুরবাড়ির থেকে অনেকটা দূরে। তাহলে বুঝতে পারছো? তাহলে ওরা প্ল্যান করেই জায়গাটা নিয়েছে যাতে কিনা ওখান থেকে বাপের বাড়ি গেলে কোনো অসুবিধা না হয় এবং সেখান থেকে ওর বর ইজিলি দোকান পাঠশালাটা করতে পারে। তো সেটা তো ভালো জিনিস। আর যেহেতু গরমকালে ওর দোকানে সেল বেশি, তাই জন্য ওকে রেগুলার দোকানে যেতে হবে। এবার যে বাড়িটা ভাড়া ছিল সেই বাড়িটা থেকে তো রেগুলার বেসিস হচ্ছে তোমার মানে অনেক কাজকর্ম করতে হতো, আর তারপরে দোকানে যেতে হতো, তো খুব মুশকিল হতো। আর আজকের মানে ওর বর স্বীকার করেছে যে ঘর আমি এখন রিল্যাক্সে আছি, আমাকে ঘর মুছতে হচ্ছে না, বাসন মাজতে হচ্ছে না, চা করতে হচ্ছে না, সবজি আনতে হচ্ছে না, সবজি কাটতে হচ্ছে না। তাহলে বুঝতে পেরেছো? ইচ অ্যান্ড এভরি জিনিস যে ওর বর করতো এটা পরিষ্কার, এবং মারু রীতিমতো ওকে দিয়ে সমস্ত কিছু করাতো। মানছি মারুর শরীর খারাপ, মারু প্রেগনেন্ট, সেই অবস্থা, কিন্তু মারু প্রেগনেন্ট হলেও ও একটু বেশি লেবারগিরি করাতো বরকে দিয়ে, এবং ও পটরানি সেজে বসে থাকতো। এটা ছিল ওর অসুস্থতা, হ্যানা ত্যানা, এটা বাস্তব যে অসুস্থ, শরীর খারাপ, অনেক কিছু করতে পারে না, কিন্তু তারপরেও এক্সট্রা বেশি করাতো, এটা আমরা দেখেছি। আর আজকে তো পুরো নিজের মুখেও স্বীকার করলো যে আমি এখন ভালো আছি, ওর ওর মানে বাপের বাড়িতে আছে, তার জন্য ওর কোনো যত্নের অভাব হচ্ছে না, আর আমাকে ওই পরিশ্রমগুলো করতে হচ্ছে না। আর ও ওই জন্যেই ওর শ্বশুরবাড়িতে রয়েছে। মানে কেন রয়েছে? ওখান থেকে যাতায়াত করতে সুবিধা, রান্না বান্না করতে হচ্ছে না, হাত পুড়িয়ে কোনো কাজ করতে হচ্ছে না, সেই জন্য। এটা মানে এই নয় যে ও ঘর জামাই থাকছে, এটা নয়। কিন্তু ওই বাড়িতে ও একা থাকবে কেন? যেখানে ওর অপশান আছে যে ও শ্বশুরবাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই, আর কোনো যেহেতু ছেলেপুলে নেই, আর দ্বিতীয় কথা এখান থেকে কাজের জায়গাটাও কাছে, তাহলে ও এখানে থাকতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। ওর শ্বশুর শাশুড়ির যদি অসুবিধা না হয়, ওর বইয়ের যদি অসুবিধা না হয়, ওর দোকান পাঠশালায় যেতে সুবিধা হয়, তাহলে অবশ্যই ও শ্বশুরবাড়ি থেকে থাকতে পারে। তার মানে সে ঘর জামাই হয়ে গেল এরকম নয়। কিন্তু কথাটা হচ্ছে যে প্রশ্নটা কোথা থেকে আসছে? প্রশ্ন যেহেতু ও হচ্ছে ওর বাবার বাড়ি যাচ্ছে, এটা কোনো কিছু দেখতে পাচ্ছে না, তার জন্য লোকে বলছে, ঠিক আছে? ওই দু একটা ক্লিপ দেখালেই কিন্তু জিনিসটা সলিউশন হয়ে যেত। আর আমি এটা মনে করি, যখন আমার বউ বাপের বাড়িতে রয়েছে, তাহলে আমি কেন হাত পুড়িয়ে অন্য জায়গায় রান্না করব? কারণ আমার শ্বশুর শাশুড়ি তো বলছে, অ্যাকসেপ্টেড তাদের কাছে যাওয়ার। আচ্ছা, অনেকে বলছে কেন শ্বশুরবাড়িতে এসে বাজার করে হ্যান ত্যান, এটাতেও আমি পক্ষপাতী নই, বাজার করতেই পারে, জামাই তো ছেলের মতো। তাহলে শ্বশুর শাশুড়িকে সে একদিন বাজার করে ভালো মন্দ খাওয়াতেই পারে, সে 4 দিন খেতে পারে, আর সে 2 দিন খাওয়াতে পারে না? জামাই আদর করেছে তো তারা, জামাই আপ্যায়ন করেছে তো তারা। তারপরে যদি তার মনে হয় যে আমিও মা বাবার জন্য রান্না করবো, আর আমি এতদিন রয়েছি, তাহলে আমিও বাজার হাট করবো, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো খারাপ জিনিস নয়। ওর বউ প্রেগনেন্টের জন্য এখানে রয়েছে, কিন্তু ও তো এক্সট্রা রয়েছে, তাহলে ওরও যদি বিবেক বোধ থেকে যে আমিও পয়সা করি, খরচা করে আমার বাবা মার জন্য যেরকম আনতে পারি, আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য আনতে পারি, আমরা 4 জনই তো খাবো, তাহলে বাজার না করার কিছু কারণ নেই। জামাই মানুষ বাজার করেছে, এটা কোনো অসুবিধার কিচ্ছু নেই, জামাই মানুষ ছেলের মতো বাজার করতেই পারে। কিন্তু ও যে ঘর জামাই আছে আপনারা যেটা বলছেন, এটাও সত্যি নয়। এখন যেহেতু প্রেগনেন্ট, সেহেতু ওর বাড়িতে কোনো ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাট, ও কেন একা থাকবে, তার জন্য এসছে। এবার মারুর বর একটা কথা বলছে যে ওর মানে প্রেগনেন্সির সময় ওর হাজব্যান্ডকেও তো কাছে চাই, সেই জন্য। যাদের বরেরা চাকরিভূত করে অনেক দূরে থাকে তাদের কথাটা আলাদা, তারা মায়ের বাড়িতে যখন থাকে তখন তাদের বর কাছে থাকে না। আর কিন্তু আমি তো মানে যেহেতু কাছে থাকি তার জন্য। তো আমার বক্তব্য হচ্ছে এইটা কোনো ক্ল্যারিফিকেশান দেওয়ার বিষয় নয়। আমার প্রেগনেন্সির জার্নির সময় আমার বর যদি আউট অফ স্টেশন থাকে, বুঝতে পারো, আউট অফ স্টেশন থাকে, তাহলে আমি বরকে পাবো না, এটা বাস্তব। চাকরি সূত্রে বহু লোকজন আউট অফ স্টেশন থাকে, বা মানে শ্বশুরবাড়ি এক জায়গায়, বাপের বাড়ি এক জায়গায়, এরকম অনেক মানে বরেরাই তারা দূরে থাকে, ঠিক আছে? তাদের কাজকর্ম আছে, বা তারা অন্য জায়গায় থাকে, রোজ রোজ তো এসে শ্বশুরবাড়ি থাকা সম্ভব না, থাকে না। কিন্তু যখন ওর বরের পরিস্থিতি আছে, কাজের জায়গা থেকেও শ্বশুরবাড়িটা কাছে, বা সেই শ্বশুরবাড়িতেও অন্য কোনো হেডেক নেই, অন্য ভাই নেই, বোন নেই, বা অন্য কোনো কেউ কিছু বলবার নেই, তাহলে কেন থাকবে না? স্বামী তার স্ত্রীর কাছে থাকলে বন্ধনটা আরও নিবিড় হয়, এবং যখন বাচ্চা প্রেগনেন্ট থাকে, মানে বাচ্চা আসার সময়, সেই সময় হাজব্যান্ডের কাছে
যদি মানে স্ত্রীর কাছে যদি হাজব্যান্ড থাকে তাহলে সেই স্ত্রীরও ব্যাপারটা মানে মেন্টালি অনেকটা ফ্রি থাকে। তাহলে এরকম পরিস্থিতি যদি ওর থাকে, মানে ও যদি এটা এফোর্ড করতে পারে, তাহলে কেন থাকবে না? এটা নিয়ে বলার কিছু নেই। এবার অনেকেই বলতে পারে আমাদের সময় আমাদের হাজব্যান্ডরা ছিল না, আমরা একা একাই সব করেছি, আমাদের হাজব্যান্ডরা বিজনেসের জন্য বাইরে থাকতো, চাকরির জন্য বাইরে থাকতো, আমি মায়ের কাছেই 10 মাস থেকেছি, 9 মাস থেকেছি। বলতেই পারেন, পরিস্থিতি এক একজনের এক এক রকম, কিন্তু ওর কাছে সেই অপরচুনিটি আছে যেখানে একসাথে ও মা বাবা এবং বর তিনজনকে পেতে পারে, এবং তাতে ওর মা বাবা বা ওর বরের কোনো অসুবিধে নেই। তাহলে আপনি কেন এই ব্যাপারটাতে নাক গলাবো? আমার মনে হয় নাক গলানোই ভালো। এবং আমার মনে হয় এটা ব্লেসিং আছে ভগবানের কাছ থেকে, বা যার থেকে, আল্লাহর থেকে বলুন, সেটা হচ্ছে যে ও কিন্তু তিনজনের সান্নিধ্য একসঙ্গে পাচ্ছে। ঠিক আছে? তো এটা তো ভালো জিনিস, এটা খারাপ জিনিস নয়। আর এটা ওদের যদি এফোর্ড করতে সুবিধা হয় তাহলে আমাদের বলার কি আছে? এইবার শুধু একটাই প্রশ্ন হচ্ছে যে শ্বশুরবাড়ি, নর্মালি মেয়েরা শ্বশুরবাড়িতে থাকে না। নর্মালি যখন প্রেগনেন্ট হয় তখন মেয়েরা শ্বশুরবাড়িতে থাকে না। এবার যেহেতু ওর শ্বশুর বাড়িতে আগে মেনে নিয়েছিল, তখন বাপের বাড়িতে মানছিল না, তাই অনেকে বলেছিল ব্যাপারটা, বা ওর শাশুড়ি এসে থাকুক এটা বলেছিল। কিন্তু যখন এখন পরিস্থিতি ঠিক হয়ে গেছে আর কিছু বলার নেই। বাট যখনই ও ঠিক হয়ে গেছে তখনই ও শ্বশুরবাড়ির নামে ইচ্ছে করে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবে, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এবার ও যদি বলে না ওটা আমি ওদের নিয়ে দিইনি, তাহলে বলবো পুরো ডাহা মিথ্যা কথা বলছিস। ঠিক আছে? তো যাই হোক, আমি বলবো যে মারুর বরকে লুজ টক করা আবারও বন্ধ করো, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে নিজেদের মধ্যে আগে কনসাল্ট করে নাও কে কথা বলবে, কতটা বলবে, তারপরে কথা বলো। ওই একজন ক্যামেরার সামনে বলছে আর একজন তার পাশ থেকে প্রম্পট করছে, ভেরি ব্যাড হ্যাবিট, এটাকে ছাড়তে হবে। আর কথাটা হচ্ছে সব কিছুর উত্তর হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেয়া মানে আমরা বুঝেই নিচ্ছি যে তোমরা আরও বেশি কন্ট্রোভার্সি চাইছো, মানে যে ভিউজ হচ্ছে তাতে পোষাচ্ছে না, তার জন্য বসছো। নাহলে পার্টিকুলারলি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে বসার মানেটা কি? আর মানে এ বাজে ভাই ভিডিও করছে, এই করছে, মানেটা কি? বলছো যে কিছু কথা গালাগালি না দিলেও গায়ে লাগে, গায়ে লাগাচ্ছ, ইগনোর করতে হবে তো, গায়ে লাগাচ্ছই বা কেন? তো যাই হোক, এইটুকুই বলার ছিল এই ভিডিওর হাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।